আপনারা তো একটা নতুন দল করার ঘোষণা দিয়েছেন, প্রস্তুতি দেখছি বিভিন্ন জায়গায়, এরই মধ্যে অনেক জায়গায় আপনাদের কমিটি হয়ে গেছে। একটু জানতে চাইব সর্বশেষ পরিস্থিতি আসলে আপনারা এই রাজনৈতিক দলটি, নতুন রাজনৈতিক দল ঘোষণার কত কাছাকাছি চলে গেলেন, গঠনে কত কাছাকাছি চলে গেছেন? আমরা আমাদের রাজনৈতিক দল ঘোষণার যে বিষয়টা আমরা বলেছি, সে বিষয়টা আমরা বলেছি যে এটা মাঠ থেকে উৎসারিত হওয়ার পর্যন্ত আমরা আসলে অপেক্ষা করেছি। যদিও অভ্যুত্থানের পর থেকে সকলেরই একটা অ্যান্টিসিপেশন ছিল, একটা ওয়েটিং পিরিয়ড ছিল যে কবে আসলে দলটা হবে। কিন্তু আমরা আসলে জানতে চেয়েছি যে ওই প্রান্তিক লোকটা, যেই মানুষটা, যেই ছাত্রটা আসলে নিজের সব কিছু বিসর্জন দিয়ে আসলে নেমেছিল এবং আসলে শহীদ হওয়ার জন্যই নেমেছিল, কিন্তু হয়তো বেঁচে আছে, সেই মানুষটা আসলে বাংলাদেশটা নিয়ে কি ভাবছে, এই ভাবনাটা শুনতে আমরা কয়েক মাস সময় নিয়েছি এবং তার মধ্যে আমরা তাদের সাথে ওই সম্পর্ক তৈরি করেছি, যেই সম্পর্ক আসলে ভাই বোন এবং ভাই বোনের সম্পর্ক, যেই সম্পর্কের উপর ভিত্তি করে আসলে নতুন দেশটা আমরা গঠন করতে পারি। তো এই মুহূর্তে আমাদের 100-র অধিক কমিটি হয়ে গেছে এবং এই মাসের মধ্যে আমাদের সকল প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। সেই সাথে আরও কিছু ব্যাপার থাকে, একটা দল ঘোষণার একটা কিছু গঠনতান্ত্রিক ব্যাপার থাকে, সেই সাথে কিছু পার্টি লাইনের ব্যাপার থাকে, সেই কাজগুলো চলমান আছে এবং সেই সাথে আমরা সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমাদের মূল ফোকাসটা আসলে সাংগঠনিক পরিধি, সাংগঠনিক বিস্তার এবং নতুন দল ঘোষণার ব্যাপারটা আসলে একটা সময়ের অপেক্ষা মাত্র। নাম ঠিক করেছেন কোনো কিছু? না, আমরা আসলে নামকে গৌণ ব্যাপার মনে করছি। আসলে নাম যেটাই হোক না কেন, কাজটা মুখ্য। আর নাম অনেক দারুণ হতে পারে, কিন্তু কাজটা যদি জনমানুষের জন্য কল্যাণকর না হয়, তাহলে ওই নাম আসলে বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিতে দ্বিধা করবে না। তো আমরা মনে করি যে নামের চেয়ে গুরুত্বপূর্ণ যে সাংগঠনিক যে বিস্তৃতি এবং পরিধি, সেটা নিয়ে কাজ করা এবং মানুষের সাথে সেই বিষয়গুলো শেয়ার করা, তাদের ভাবনা চিন্তা শোনা, ওই কাজটাই আমরা আপাতত মনোযোগ দিয়ে করছি। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই যে নতুন একটা দল গঠন করলেন, মানে করার প্রক্রিয়া চলে গেছেন, প্রক্রিয়ার যার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিএনপির সঙ্গে আপনাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে বা বিভিন্ন বিষয় নিয়ে এক ধরনের মতদ্বৈধতা দেখা দিচ্ছে, মানে এটা কেন? দেখুন, আমাদের কারোর সাথে কোনো দূরত্ব তৈরি হয়নি। আমরা অন্তত দূরত্ব তৈরি করার ব্যাপারে একেবারেই আগ্রহী না। আমরা আসলে যারা অভ্যুত্থানের যে কোনো ফর্মের, যে কোনো মানুষের যে কোনো শক্তি, আমরা মনে করি যে এই রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য খুবই ভালো একটা বিষয় এবং এই রাষ্ট্রকে পুনর্গঠন করার প্রথম শর্তই হচ্ছে সকলের মধ্যে ওই সমঝোতা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দল গঠনের ঘোষণার আগেই আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্নভাবে এক ধরনের সন্দেহের পরিস্থিতি তৈরি করা এবং বিভিন্নভাবে একটা অবিশ্বাসের আবহ তৈরি করা। তো এইগুলোর আমরা অনেক দিনই কোনো রিপ্লাই দেইনি এবং অনেক দিনই আমরা এগুলো আসলে মনে করেছি যে এটা একটা বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক সংস্কৃতির একটা বহিঃপ্রকাশ মাত্র। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো আমরা আর অ্যাভয়েড করার কোনো অবস্থায় নাই। এখন আমাদেরকে মনে হচ্ছে আমাদের বিজয় র্যালিতে, যেটা বরিশালে বিজয় র্যালিতে হামলা পর্যন্ত হয়েছে এবং বিজয় র্যালি আমরা এত বছর পরে আমরা একটা বিজয় র্যালি, বিজয় দিবস উদযাপন করছিলাম আওয়ামী লীগের জাতাকল থেকে বের হয়ে এবং একটা দলের ওই নিষ্পেষণকে আমরা যে দূর করতে পেরেছি, সেই আনন্দ উদযাপন করার জন্য আমরা বিজয় র্যালি করছিলাম। কিন্তু আমরা দেখলাম যে আমাদের যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদা মিতুর উপর হামলা হয়েছে, তার নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। হামলাটা হয়েছে কার পক্ষ থেকে? স্বীকার করেছে কৃষক দল এবং যুব দল। তো এই বিষয়গুলো সবকিছু মিলিয়ে আমাদের আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে উত্তর করা ছাড়া, জবাব দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যদিও আমরা মনে করেছিলাম যে অভ্যুত্থানের সকল শক্তি মিলিয়ে জাতীয় ঐক্যটা বজায় রাখবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হামলাটা অলরেডি তারা শুরু করে দিয়েছে। শুধুমাত্র মুখের কথা না, হামলার মধ্যে দিয়েও তারা যাচ্ছে। তা আমাদের এখন পজিশন হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলোকে তাদের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সংস্কারের দিকে যেতে হবে এবং সংস্কারের মাধ্যমে তারা আসলে নতুন দেশের পুনর্গঠনের কাজে তারা হাত দিক, এটাই আমরা চাই। সংস্কারের কথা জিজ্ঞেস করো, আমি একটু মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে জানতে চাই, লাস্ট প্রশ্ন থেকে আপনার কাছে উত্তরটা জানতে চাইবো। সেটা হচ্ছে যে একটা দল এখনও গঠন হয়নি, শিক্ষার্থীরা একটা দল গঠন করতে যাচ্ছে এবং হয়তো ঘোষণা দেবে কয়েকদিনের মধ্যে। এরই মধ্যে কেন মানে বিএনপিকে এরই মধ্যে এটি নিয়ে একটু ভয় পাচ্ছে নাকি নতুন দলটাকে? মানে এই যে মানে অভিযোগ করলেন যে বরিশালে হামলা হয়েছিল তাদের উপরে এবং এটি বিএনপি পক্ষ থেকে করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। বিএনপি তো 16-17 বছর গুম খুন মোকাবেলা করে রাজনীতি করেছে। তো আপনার এই টেবিলেও
জুলাই মাসে আমি এসেছি, তো হাসিনাকে ভয় করে যখন কথা বলি নাই, তো কাউকে ভয় করার তো আমার মনে হয় কারণ নাই। এমনকি আগস্ট মাসের 4 তারিখে রাত্রেও আমি একটা টিভি চ্যানেলে বলছি যে শেখ হাসিনাকে পদত্যাগের মাধ্যমেই সমাধান করতে হবে। তো এদিন ডিজিএফআই থেকে বারবার টকব্যাকে আসছিল, আমার পাশে যেহেতু উপস্থাপক, বাম পাশে উপস্থাপক ছিলেন, তো শোনা যায় টকব্যাকের অনেক সময় শোনা যায় যে যে বলতেছে এটা পদত্যাগের কথা কিন্তু আজকে বলা যাবে না। তো ওই দিনও বলেছে। তো ওই ক্ষেত্রে যেহেতু আপনি ভয় করি নাই, তো আজকে দেখছেন যে আব্দুল সালাম পিন্টু মাত্র 17 বছর জেল খেটে এবং প্রায় 10 বছর যাবৎ ফাঁসির সেলে ছিলেন। ফাঁসির সেলটা কীরকম? ফাঁসির সেলটা হচ্ছে 7 ফুট বাই 5 ফিট একটা কক্ষ, নির্জন কক্ষ, এবং এই ফাঁসির সেলের লোকজনদেরকে বেরোতে দেওয়া হয় না। তো এইরকম ফাঁসির সেলে আব্দুল সালাম পিন্টু ছিলেন, বাবর ছিলেন, আমাদের অসংখ্য নেতাকর্মী ছিলেন। তো আমরা তো ওই ক্ষেত্রে ভীত হই নাই। আমরা 2013 সালে, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা বিজয়ী হয়েছিলাম। তারপরে 14 সালে আমরা বাংলাদেশের মানুষের মালিকানার প্রশ্নে, বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার, এইটার প্রশ্নে আমরা ভোট বর্জন করেছিলাম। তো এবং 10 বছর ধরে এই ভোটাধিকারের সংগ্রামটা জারি রেখেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র অগ্রাধিকার অনেকগুলি অগ্রাধিকার থাকতে পারে একটা মানুষের। আপনার প্রথম অগ্রাধিকারটা কি? আপনি একটা ক্লাস নেবেন, আপনি একটা ক্লাস স্টার্ট করবেন। ক্লাস স্টার্ট করার পরে আপনি প্রথমে ক্লাস স্টার্টের জন্য একটা দরকার হচ্ছে আপনার একটা কোর্স লেআউট, তাই না? বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রাজনৈতিক দল যেখানে বললেন, এই জন্য বলতেছি ছাত্রদের ল্যাঙ্গুয়েজ যাতে বুঝতে পারে, একটা কোর্স লেআউট দরকার। কোর্স লেআউটের পরে এটা কতদিন ক্লাসটা চলবে এটা দরকার। সেমিস্টারটা 6 মাসের হবে না 4 মাসের হবে, মিড টার্ম হবে কিনা, তারপর ফাইনাল টার্মটা কত মার্কের হবে, পরীক্ষাটা কতক্ষণ হবে, এইগুলো আপনি ঠিক করেন না, এ তো প্রথম দিনেই ঠিক করে দেন। একাডেমিক ক্যালেন্ডারটা তো সেমিস্টারের প্রথম দিনেই ঠিক করে দেন। তো আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনার টার্গেট হচ্ছে, গোল হচ্ছে আপনি নির্বাচন করবেন। এর মাঝখানে আপনি অনেকগুলি অগ্রাধিকার পেরিয়ে যাবেন, মাঝে আপনি করবেন, কোর্স লেআউট ঠিক করবেন, মানে আপনার পথরেখা, রূপরেখা, আপনি সংস্কার করবেন, অন্যান্য কাজ করবেন, প্রয়োজনীয় আদার্স যে কাজগুলি আছে এগুলি করবেন। তো এরপরে আপনি নির্বাচন করুন। আপনি বলেন না কেন? এত লজ্জা কেন? এত শরম কেন? এত 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 দ্বিধা কেন? এটা হচ্ছে বিএনপির কোয়েশ্চেন। তো নির্বাচনের প্রশ্ন করলেই কখনো বলেন যে সংস্কার সব করে নির্বাচন হবে, আবার বলেন যে না, রাজনৈতিক দলগুলি চাইলে অভিমান করে বলেন না, কোনো সংস্কার না করে নির্বাচন দিয়ে দেব। আবার বলেন যে কি, যে শেখ হাসিনার ছাড়া, বিচার ছাড়া কোনো নির্বাচন যারা চাইবে এরা হবে কি বলে, ভোটে নির্বাচনের আগে চাইবে এরা হবে জাতীয় শত্রু। শেখ হাসিনার বিচার করতে লাগবে 10 বছর। যতগুলি মামলা হচ্ছে এই মামলাগুলির বিচার করতে লাগবে 10 বছর। একটা 250 সদস্য 200 আসামির মামলা তদন্ত করতে 6-7 বছর লাগে, এবং মামলাটার প্রক্রিয়া লাগে 10 বছর একটা মামলা বিচার করতে। আমি আপনি বলি সংস্কার বলেন, তো শুধুমাত্র পুলিশের সংস্কার করতে 10 বছর সময় লাগবে। কিভাবে আমি আপনি বলছি, 1835 সাল থেকে 1860 সাল পর্যন্ত পেনাল কোড প্রণয়নে 25 বছর লাগছে ব্রিটিশদের, এবং 1860 সালে পেনাল কোড প্রণয়নের পর এটা পাশ করার পরে 2 বছর অপেক্ষা করেছে ব্রিটিশ গভর্নমেন্ট এটা কার্যকর করতে। জি। তো এখানে দেখেন পুলিশের সাথে কি কি দরকার আছে। পুলিশের সাথে দরকার হলো পিআরবি, 1861 সালের পিআরবি সংশোধন করবেন, পেনাল কোড সংশোধন করবেন, আপনি সিআরপি করবেন, এভিডেন্স অ্যাক্ট সংশোধন করবেন। এই কাজগুলি করতে লাগবে 2031 সাল। আমি আগামী 10 বছর কি আমি নির্বাচন ছাড়া কি অপেক্ষা করব? আর ডক্টর ইউনূসের বয়স 85-86, আমি উনার বয়স 96 হবে, আর আমি বিশ্বাস করবো উনি 96 বছর বয়স পর্যন্ত বাংলাদেশের শাসন ব্যবস্থা চালিয়ে যাবে, আমার বিশ্বাস করতে হবে।